তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সুখেন্দু শেখর রায় এবং কোয়েল মল্লিক। সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের কাছে। বিজেন্দ্র, এই মুহূর্তে কি খবর? दादा ये दिखा ठीक आप देखो এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুখেন্দু শেখর রায়কে, যিনি গত সপ্তাহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, সেখান থেকেই জল্পনা তৈরি হয়। কি বলছেন তিনি, শুনবো। ইস্তফা দেওয়ার যে কারণ তা আমি ইতিমধ্যেই গত 15 দিন ধরে বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছি যে দল যেভাবে চলা উচিত চলেনি। এত বড় বিপর্যয় হলো কেন তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেনি। যারা বিভিন্ন কমিটিতে রয়েছে, তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, কোনো বিষয়ে তাদের কোনো মতামত কখনো নেওয়া হতো না। নিরুপায় হয়ে অনেকেই এটা মেনে নিয়ে চলছিল। মানুষও পর্যন্ত, সেই মানুষ যারা 15 বছর আমাদের দলকে ক্ষমতায় রেখেছিলেন, সেই মানুষই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তো সুতরাং মানুষ যখন একটা দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন, তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং একের পর এক যে ধরনের দুর্নীতি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, যখন ক্ষমতায় আসলো প্রথম বৈঠক হলো কোথায়? দার্জিলিংয়ের কালিম্পংয়ের ডেলো পাহাড়ে। সেখানে চিটফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়। কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তুলনা করছেন। এবং এইটা কিনছেন কারা? চিটফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতিরা। তো করাপশন তো শুরু তখন থেকে। তারপর একটা, এই দলে তো কোনো আদর্শ কখনোই ছিল না, একটা কর্মসূচি ছিল যে সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসা। এবার ক্ষমতায় আসার পর যে লুটপাট করা আর ক্ষমতা অপব্যবহার করা, এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, যেটা আমরা মানুষও বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারিনি। কিন্তু যতদিন গেল দেখা গেল যে এই ভ্রষ্টাচার বা দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিল। আমি কথা মানতে রাজি নই যে দলের সব নেতা বা কর্মী অসৎ, তা নয়। বহু ভালো কর্মী এবং নেতা রয়েছেন যারা এই বিপদচালিত হননি কখনো, কিন্তু তারা দলের মধ্যে কোন ঠাসা প্রতিটি সময়, তাদেরকে কেউ গুরুত্ব দেয়নি। ওই নির্দিষ্ট কিছু লোক সবসময় নেতৃত্বের চারপাশে যারা ঘুরঘুর করছে, কতগুলো জনবিচ্ছিন্ন মানুষ যাদের অতীত নেই কোনো, ফলে তাদের সঙ্গে বেশি সময় কাটালে, তাদের নিয়ে ঘুরঘুর করলে হয়তো কিছু রোজগারপাতি হতে পারে, কিন্তু রাজনীতিটা হয় না। ভারতবর্ষের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতিতে যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয়, তখন তার পতন অনিবার্য, নেতা এবং সেই দলের। ইন্দিরা গান্ধী 60 বছরের বয়সে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, ফাইট ব্যাক করে আবার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এখন আমাদের নেতৃত্বের যারা সর্বোচ্চ স্তরে রয়েছেন, তাদের কেউ 70, কেউ 72, কেউ 75, কেউ 77, কেউ 78, কেউ 80। আর সবই তো ন্যাশনাল দেখছি, কেউ তো রিজিওনাল নেই, কেউ আর লোকালও নেই। চারিদিকে শুধু ন্যাশনাল লিডারদের ছড়াছড়ি। ন্যাশনাল স্পোক্স পারসন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, সব ন্যাশনাল লিডার। এই ন্যাশনাল লিডারদের আগে কার কত সম্পত্তি আছে এগুলো দেখা দরকার। প্রত্যেকটা হাসপাতালে গত 5 বছর অন্তত যে ওষুধ, স্যালাইন, ইঞ্জেকশন এবং অন্যান্য জিনিস, দ্রব্য সামগ্রী সরবরাহ হয়েছে, কারা করেছে, কত টাকায় করেছে, তাদের কোয়ালিটি ঠিকমতো দেখা হয়েছে কিনা, সমস্ত কিছু ফরেন্সিক অডিট হওয়া দরকার। শুধু এইভাবে রেহাই দিলে হবে না। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম পদত্যাগের, কারণ আমার
অতীত, আমার পারিবারিক ট্র্যাডিশন, আমার নিজের যেটুকু বিদ্যাবুদ্ধি আছে সে অনুযায়ী অনেক দিন ধরে আমি দলে কোণঠাসা ছিলাম এবং অস্বস্তিতে ছিলাম। আমি তো আরজিকর নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছি, ধর্ণা দিয়েছি, কারণ মানুষ চেয়েছিলেন এটা একটা বিহিত হোক। সেই আশা নিয়ে রিক্লেম দ্য নাইট প্রোগ্রাম হয়েছিল। আমিও ধর্নায় বসেছিলাম আলাদাভাবে। আমি কোনো দলের সঙ্গে যাইনি, কোনো দলীয় আমি কোনো নেতার নাম বলিনি, কিচ্ছু বলিনি। আমার অপরাধ হয়েছিল, আমি বলেছিলাম যে পুলিশ কমিশনার এবং হেড অফ দি ইনস্টিটিউশন অর্থাৎ প্রিন্সিপাল অফ দি আরজিকর, এদের দুজনকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা দরকার। কারণ আমি মনে করি যে প্রমাণ লোপাটের ক্ষেত্রে এদের ভূমিকা, এখনও মনে করি যে প্রমাণ লোপাটের ক্ষেত্রে ওদের ভূমিকা সর্বোচ্চ। তাদেরকে প্রোটেকশন দেওয়া হলো। যখন ঘটনা ঘটে তার কয়েক ঘন্টার মধ্যে তাকে আরেকটা হসপিটালে নিয়ে গিয়ে প্রমোশনাল পোস্টে বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রোটেক্ট করা হচ্ছে যারা প্রাইমা ফেসি, যারা কালপ্রিট। সেই বিনীত গোয়েল, তাকে সরানো হলো, কিন্তু তাকে একটা কোথাও ডিআইজি ফিআইজি কি একটা করে দেওয়া হলো। তো এইসব দেখে শুনে আমি তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই দলে আমি বেশি দিন টিকবো না। প্রত্যেক রাজনৈতিক নেতা তারা সময় এবং সুযোগের অপেক্ষা করে। এমন নয় যে আমি প্রথম এই ধরনের একটা সিদ্ধান্ত নিলাম ভারতবর্ষে, এমন নয়। বহু সময় ধরে, বহু যুগে বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা এই কারণে এবং বিভিন্ন কারণে তারা দল থেকে পদত্যাগ করেছেন, সংসদ থেকে পদত্যাগ করেছেন, বিধানসভা থেকে পদত্যাগ করেছেন, মন্ত্রীপদ ছেড়ে দিয়েছেন। বুদ্ধদেবর বাবুর মতো মানুষ বলেছেন ছোটদের সঙ্গে থাকবো না বলে, যায় পরবর্তীকালে একটা অ্যাপ্রোচমেন্ট হলো, উনি আসলেন, পরে নিজেই মুখ্যমন্ত্রী হলেন, সেটা আলাদা কথা। তো সুতরাং আমি অনেকদিন ধরে, কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে এটা ঘটবে। এই যে মানুষ জনবিস্ফোরণটা যখন দেখলাম আরজি করে, বুঝলাম তা। নইলে আমি একটা উদাহরণ দিচ্ছি, শুধু দিয়ে শেষ করব। 2024 সালের মে মাসে লোকসভা নির্বাচনে আমাদের দল 29টা আসন পেল 42টা আসনের মধ্যে। তাহলে আবার সেই মানুষ 4 মাস 5 মাসের মধ্যে যেভাবে রাস্তায় নামলেন, যার প্রতিক্রিয়া সারা ভারতে হলো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে হলো যেখানে প্রবাসী ভারতীয় আছে। তারপরেও যারা শাসন ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতাশালী নেতা রয়েছেন, তারা মানুষের এই যে প্রতিবাদ, এই জনবিস্ফোরণ কেন, এটা বিশ্লেষণ করতে পারলেন না। আমি দল থেকেও পদত্যাগ করে দিয়েছি। আমি ইতিমধ্যে আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছি। ঠিক একইভাবে মেল করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমার ইস্তফাপত্র, দল থেকে প্রাথমিক সদস্য পদ আমি ত্যাগ করেছি। আরো কি সাংসদরা দাদা পদত্যাগ করছেন? আমি এটা বলতে পারবো না, অন্য সদস্যদের খবর আমি রাখি না, আমি আমারটা বললাম। অনেকে আলাদা ব্লক তৈরি করছেন, আপনি এটাকে কিভাবে দেখছেন? যে অলরেডি বিধানসভায় করতেই পারে। আমি তো বলেছি ইতিমধ্যে বলেছি যে নির্বাচনে 1 মাসের মধ্যে, ভোটের ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে যদি 80 জন নির্বাচিত তৃণমূল সদস্যদের মধ্যে বিধানসভায় 60 জন তারা আলাদা ব্লক তৈরি করেন, তো তার মানেটা কি? আমার পদক্ষেপের সঙ্গে তাদের পদক্ষেপের কোনো সাযুজ্য নেই? ওটা কি একেবারে আলাদা? আমারটা একেবারে আলাদা। আমি পদত্যাগ করেছি একটু বেশি এগিয়ে, ওরা পদত্যাগ করেনি। আমার তো এখনও 2029 সাল পর্যন্ত আমার টার্ম ছিল রাজ্যসভাতে, কিন্তু আমি যখন নীতিগত কারণে যখন ভাবছি যে দলের সঙ্গে কাজ করা যাবে না, সুতরাং দল থেকেও পদত্যাগ করেছি, আমি রাজ্যসভাতেও পদত্যাগ এবং 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 বিধানসভাতে যা ঘটেছে তার প্রতিক্রিয়া লোকসভা বা রাজ্যসভাতে যে ঘটবে না, এটা কখনো হয় নাকি? একই দলের লোক। তো এই সময় যেটা ঘটেছে, বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিয়ে যদি একটা ভূমিকা নিত আমার দল, যারা ইন্দিরা গান্ধী করেছিলেন, হেরে যাওয়ার পর উনি বলেছিলেন যে মানুষের এই রায় আমি মাথা পেতে নিলাম, যারা নতুন ক্ষমতায় আসলেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। এটাকে বলে গণতান্ত্রিক শিষ্টাচার এবং সৌজন্য। সেটুকু পর্যন্ত করা হয়নি। আপনার দল মানে টিএমসি তো মানছেই নাকি তারা পরাজিত হয়েছে? হ্যাঁ, সেটাই তো বলছি। আপনার রাজনৈতিক জীবন কি এখন অব্যাহত থাকবে? সেইটা আমার বড় সিদ্ধান্ত নিতে হবে যে আমি রাজনীতি করব না, রাজনীতি করব না। অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি করি জানতে পারবেন, অন্য কোনো রাজনৈতিক যদি করি জানতে পারবেন। दादा একটু বলছে 2 মিনিট হিন্দিতে দাদা বলে দেন, आज आपने इस्तीफा दिया राज्यसभा के पद से क्यों दिया है? ये जो चुनाव की जो नतीजा निकला बंगाल की
इतिहास में पहली दफे भारतीय जनता पार्टी का सरकार आया। 1952 में जब पहली दफा चुनाव हुआ उस समय 260 सीट था बंगाल में। उनमें से कांग्रेस को मिला था 150 सीट, वाम मोर्चा को मिला था 56 सीट और जनसंघ को मिला था 9 सीट, हिंदू महासभा को मिला था 4 सीट। तो 9 सीट से अभी 208 और कुछ दिन बाद 210 भी हो सकता है। तो इसका मतलब इसके पीछे क्या है? आम आदमी का पूरा समर्थन 97%, 98% ऑल टाइम रिकॉर्ड हुआ पोलिंग में। ऐसा हिंदुस्तान में और कहीं हुआ कि नहीं हुआ मुझे मालूम नहीं। इसका क्या कारण थी? जनता इतना खपा क्यों हो गए? इसके लिए कोई भी पोस्टमार्टम पार्टी का अंदर नहीं हुआ। पिछले 15 साल जब सत्ता में जो लोग थे, कोई मंत्री, कोई पंचायत के लीडर, कोई काउंसिलर, कोई मेयर वगैरह वगैरह, तो ये लोग के आसपास जाना मुश्किल था। उन लोगों का पैर धरती पे नहीं था। तो आम जो हमारे ये वर्कर्स है उनका बात सोचिए, जिन्होंने अपना खून और पसीना दे के पार्टी को मजबूत किया। बरसों से उन्होंने लड़ाई किया वाम मोर्चा के खिलाफ। वो लोग पीछे चले गए। दलाल लोग, चोर, डकैत, रेपिस्ट, ये लोग सब सामने आ गया। अभी तो सब निकल रहा है ना, टीवी पर दिखाई दे रहा है। गांव में सबसे बड़ा मकान किसका है? पंचायत का नेता का। वहाँ स्विमिंग पूल भी है, विदेशी पंछी भी है, चिड़िया भी है, वगैरह वगैरह। मैं उसमें नहीं जाना चाहता हूँ ज़्यादा। आप लोग देखें, सबके सामने है। करोड़ करोड़ रुपया लूट हुआ। इसलिए मैंने मांग कर रहा हूँ। अभी तो मैं आम जानता हूँ, मैं मांग कर सकता हूँ नई सरकार के पास कि जो पिछले 5 सालों में, मैं ज़्यादा समय नहीं बोलता हूँ, सिर्फ पिछले 5 साल में बंगाल के हर एक अस्पताल में जो सामान खरीदा गया, जैसे कि इंजेक्शन, सलाइन, दवाइयाँ, किससे खरीदा गया, कौन कंपनी से खरीदा गया, इसका टेंडर हुआ था कि नहीं हुआ था, कितने पैसे में खरीदा गया, और इसका क्वालिटी जांच हुआ था कि नहीं हुआ था। इस बारे में फोरेंसिक ऑडिट होना चाहिए। आपको लग रहा है भ्रष्टाचार हुआ है? ये तो सब जानते हैं। और भी आरजीकर में दादा आप सबसे पहली बार रास्ते पे उतरे थे, आपको देखा गया, सड़कों पे आप सरकार के खिलाफ विरोध किए थे। देखिए, लड़की को न्याय मिले। हाँ, रेप और मर्डर का इंसिडेंट हमारे देश में बहुत हुआ है। ये सब इससे ज्यादा घिनौना काम और कुछ नहीं हो सकता है समाज में, लेकिन हुआ है दादा। और तो अर्ज सुनिए, जल्दी मत कीजिए। आरजीकर में जो हुआ था उसका असर देखिए, सिर्फ आरजीकर के लिए नहीं था। वो एक तो दिल में हजारों कारण था जिसके लिए आम जनता खपा हो गए थे, वो नहीं निकल रहा था। जैसे आरजीकर घटा, सारे जनता सड़क पर आ गए। जो लोग जिंदगी में कोई जुलूस में नहीं गए, कोई आम सभा में नहीं गए, कोई पॉलिटिक्स के साथ जिनका कोई नाता नहीं है, वो लोग भी सारी रात, डॉक्टर लोग भी सारी रात सड़क पर रहे। 1 दिन नहीं, 4 दिन नहीं, 5 दिन नहीं, हफ्तों भर, 10 दिन, 15 दिन। और इसका असर सारा हिंदुस्तान में पड़ा, सारा दुनिया में पड़ा। दुनिया में जहाँ भी हमारे प्रवासी भारतीय हैं, वो लोग भी वीकेंड में प्रदर्शन किया। उस समय भी जो हमारे नेता लोग हैं, प्रशासक थे, अभी नहीं तो मैं पार्टी से बाहर हूँ, हमारा पार्टी का जो, हम जब पार्टी में थे उस समय वो लोग जो थे, कोई इसका विचार विमर्श कुछ नहीं किया गया। इतना क्योंकि उसका पावर मस्तिष्क माथे पे अंदर चला गया कि हमको कोई कुछ करने वाला नहीं है दुनिया में। अरे भाई, आम जनता ने तुमको चुन के भेजा है, जिन्होंने भेजा है उन्होंने तुमको नीचे गिरा दिया। अब देखो कैसे गिराया। 97% पोलिंग, 98% पोलिंग, और मैंने जो हिसाब दिया, शुरू किया था 1952 9 सीटों से, और 75-78 साल में वो 208 हो गया। ये क्या मैजिक है क्या? तो आप क्या करेंगे? इस्तीफा दे देंगे? और संपत्ति की जांच होनी चाहिए, सबको होना चाहिए। आपके जो लोग मिनिस्टर थे, पंचायत के नेता थे, नेशनल लीडर थे, इंटरनेशनल लीडर थे, उन सबको, मेरे भी सब जांच करो।
दादा और भी है कि आपके अलावा जो लोग मैं मुझे आपके मालूम साथ नहीं। मैं अपना बारे में कहूँ। पार्टी से भी इस्तीफा दिया उसमें मुझे मेरा कोई दिलचस्पी नहीं है। দাদা দাদা একটা অন্য কথা আপনি রাজনীতি করেছেন मैंने- ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি আপনি দেখছেন मैंने 59 साल राजनीति में बिता दिया। हाँ, मैं हाँ 59 साल मैंने राजनीति में बिता दिया और ऐसे जोट फोर्ट अलायंस वगैरह बहुत हुआ है। ये पहली दफे नहीं हो रहा है, बहुत दफे हुआ है। उसका नतीजा में हमने कभी सफल हुआ, कभी विफल हुआ, लेकिन ये तो अभी शुरुआत ही नहीं हो पा रहे हैं। डीएमके ऑलरेडी गॉन, अब उसको फिलिंग द वैकेंसी, फिलिंग द गैप, कुछ दूसरा पार्टी को अभी देखा जाए बहुत एक्टिव हो गए। नतीजा तो वही होने वाला था जो पिछले दिनों में हुआ है। দাদা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি तो मैंने बोल বাংলাতে ইন্ডিয়া জোটের इंडिया জোটের ভবিষ্যৎ, রুকো यार ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ এই গত যেদিন থেকে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট, প্রত্যেকটা নির্বাচনে সেই জোটটা কোনো সদর্থক ভূমিকা পালন করতে মানুষের কোনো সমর্থন পায়নি। তো যে জোট এতদিন ধরে থাকার পরেও মানুষের সমর্থন পাচ্ছে না, আবার অনেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। দুটো দল তো অলরেডি চলে গেছে, ডিএমকে এবং আপ। দেখুন, দেখতে থাকুন, ওরা ওই নিয়ে আনন্দে থাকুক, আমরা জোটে আছি। এখন গাড্ডায় পড়ে গেছে, গর্তে পড়ে গেছে, তো জোট করে যদি একে অপরকে আঁকড়ে থেকে বাঁচা যায়, কিন্তু ওঠাবে কে ওপরে? ওঠাবে তো মানুষ। মানুষ যদি ওঠায় বাঁচবে, আর যদি মানুষ যদি ওখানে রেখে দেয় তো ওখানে কবর হয়ে যাবে। দাদা, আপনি বিজেপি দলের কথা উল্লেখ করছিলেন যে তাদের পক্ষে মানুষের সমর্থন আছে। সব দলই, যে কোনো দল যখন ক্ষমতায় আসে মানুষের সমর্থনেই আসে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি ভবিষ্যতে বিজেপিতে যাওয়ার কোনো না না, আমি তো বলছি আমি রাজনীতিতে থাকবো না, রাজনীতি থেকেও অবসর নেবো, কারণ 59 বছর হয়ে গেছে। তো दादा एक सवाल हिंदी তো এটা আমাকে ভাবতে হয়। ये है कि এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।